ওকে, আসসালামু আলাইকুম। আসেন সবাই। আজকে আমরা আর্থিক বিবরণী এই অধ্যায়টা হিসাব বিজ্ঞানের প্রথম পত্রেও আছে, দ্বিতীয় পত্রেও আছে। 20 কত মার্ক? টোটাল 40 মার্ক। 200 মার্কের অ্যাকাউন্টিং পরীক্ষা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে। এর মধ্যে আর্থিক বিবরণীতে কত? 40। দুইটাতে 20 করে থাকবে। এখন এই আর্থিক বিবরণী অধ্যায়, আর্থিক বিবরণী কি, কাকে বলে, একদম যদি প্রথম থেকে ধরি, জিজ্ঞেস করি যে আর্থিক বিবরণী কাকে বলে। যে বিবরণীতে একটি ব্যবসার নির্দিষ্ট সময়ান্তে বা সময়ের শেষে, আমরা লিখতে পারি সংজ্ঞাটা, একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে, বা যেটাকে আমরা বলতে পারি নির্দিষ্ট সময়ান্তে, সময়ান্তে মানে সময়ের শেষে, যে একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ান্তে আর্থিক অবস্থা জানার জন্য, কি জানার জন্য? আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয়, যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। আর আমরা যে আর্থিক বিবরণী করতেছি এটা উচ্চ মাধ্যমিক বা ইন্টার ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার দোনো পেপারের মধ্যেই, দোনো ইয়ারেই আছে। ফার্স্ট পেপারেও আছে, সেকেন্ড পেপারেও আছে। তাইলে আমরা বললাম যে একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করে বা যে স্টেটমেন্ট তৈরি করা হয় তাকে কি বলে? আর্থিক বিবরণী, বা ইংলিশে বলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ইংলিশে কি বলে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা এই বিবরণীর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের কি সম্পর্কে জানতে পারি? আর্থিক অবস্থা জানতে পারি। কি জানতে পারি? আর্থিক অবস্থা জানতে পারি। এখন এই আর্থিক অবস্থা জানার জন্য আমরা এই আর্থিক বিবরণী তৈরি করি। কবে তৈরি করি? একটি নির্দিষ্ট সময় শেষে, একটি নির্দিষ্ট সময় শেষে প্রস্তুত করি। আচ্ছা, এখন কত হলে আর্থিক বিবরণী করার পিছে স্যার উদ্দেশ্য কি? আর্থিক বিবরণী কখন করে বুঝছি, কেন করে সেটাও বুঝছি, আর্থিক অবস্থা জানার জন্য করে। কিন্তু এটা করার পিছে উদ্দেশ্য কি? এটা করার পিছে, যেমন জাবেদা করার পিছে, খতিয়ান করার পিছে, প্রত্যেকটা বই করার পিছে একটা কি ছিল? উদ্দেশ্য ছিল। রেওমিল করার পিছে উদ্দেশ্য ছিল। এরকম আর্থিক বিবরণী করার জন্য আমাদের কি উদ্দেশ্য আছে, বা কোন উদ্দেশ্যের কারণে আমরা আর্থিক বিবরণী করি? আর্থিক বিবরণী করার পিছে দুইটা উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য? দুইটা। তাহলে আমরা সেকেন্ড এমসিকিউ পাই, আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কয়টি? দুইটি। আর্থিক খচর মচর করে না, পড়া দেখো। আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কয়টি? দুইটি। এই পড়া রিপিট সম্ভব না। এই যা পড়ামু দিয়ে দিমু ইউটিউবে, পরে যারা আইব কোনো ক্লাস প্রথম থেকে দেখে নেন, খেলি পরে আইসা আমাদের সাথে ম্যাথে জয়েন করেন, বাস। আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কয়টি? উদ্দেশ্য দুইটি। এক নম্বর উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল জানা। এক নম্বর উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল জানা বা আর্থিক ফলাফল নির্ণয়, একটা লিখতে পারো। তাইলে আর্থিক বিবরণী করার পিছনে উদ্দেশ্য কয়টা? দুইটা। প্রথম উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল জানা। স্যার আর্থিক ফলাফল মানে কি? আর্থিক ফলাফল মানে লাভ ক্ষতির পরিমাণ জানা। কি বলছি? আর্থিক ফলাফল মানে কি? লাভ ক্ষতির পরিমাণ জানা। লাভ বা ক্ষতির পরিমাণ জানা। লাভ ক্ষতির পরিমাণ জানা। আর লাভ ক্ষতি বাইর করে কেমনে? লাভ ক্ষতি বের করার সূত্র কি? মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় কি বাদ? লাভ ক্ষতি বের করার সূত্র কি? কোন জাতীয় আয় থেকে কোন জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিলেই লাভ ক্ষতি বের হয়। আর এই লাভ ক্ষতি বের করাটারই বলে কি জানা? আর্থিক ফলাফল জানা। তাইলে আমাদের আর্থিক বিবরণী করার পিছে প্রথম উদ্দেশ্যই হচ্ছে প্রতিষ্ঠানের কোন লাভ ক্ষতি জানা, নিট লাভ ক্ষতি। এটা কোন লাভ ক্ষতি হবে?
নিট লাভ ক্ষতির পরিমাণ জানা। কোন লাভ ক্ষতি? নিট লাভ ক্ষতির পরিমাণ জানা। এখন এই নিট লাভ ক্ষতি বের করার সূত্র কি? আয় থেকে ব্যয় বাদ। আর এই আয় থেকে ব্যয় বাদ দেওয়া হয় বা এই লাভ ক্ষতি বের করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম বিশদ আয় বিবরণী। আবার বলতেছে, আর্থিক বিবরণী করার পিছনে প্রথম উদ্দেশ্য কি জানা? আর্থিক ফলাফল মানে কি জানা? লাভ ক্ষতি জানা। লাভ ক্ষতি কেমনে বের করে? আয় থেকে ব্যয় বাদ। আর আয় থেকে ব্যয় বাদ দেওয়ার জন্য, এই আয়গুলি আর ব্যয়গুলি বাদ দেওয়ার জন্য যে বিবরণী ব্যবহার করা হয় তার নাম বিশদ আয় বিবরণী। তাহলে আয় থেকে ব্যয় বাদ দেওয়া হয় যেই বিবরণীতে, তার নাম কি? আয় বিবরণী। কি বিবরণী? আয় বিবরণী। বিশদ কথা লিখেন না, এখন বিশদ পরে আসতেছে। আয় বিবরণী বা যেটাকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট। ইংলিশে কি বলে? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। এই যে এখন 3 মাস আছে, এই 3 মাসে যে ক্লাসগুলি হবে এগুলি যারা করবে না ঠিকঠাক মতো এরা সাফার করবে ইনশাল্লাহ। স্টেটমেন্ট, ওকে ফাইন। তাইলে আমরা জানলাম আর্থিক বিবরণী করার পেছনে প্রথম উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল মানে কি জানা? লাভ ক্ষতি কেমনে বাইর করে? আয় থেকে ব্যয় বাদ। কোন জাতীয় আয় ব্যয়? মুনাফা জাতীয়। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার জন্য যে বিবরণী তৈরি করা হয় তার নাম কি? ইংলিশে কি বলে? তাহলে আয়, আমরা বলতে পারি না এই আয় বিবরণীর কাজই হচ্ছে কি জানা। তাহলে আয় বিবরণীর মাধ্যমে আমরা কি জানতে পারি? প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল মানে কি। এই জন্য আমরা আয় বিবরণীতে কি বের করি? নিট লাভ ক্ষতি বের করি। আয় বিবরণীর মাধ্যমে আমরা লাভ ক্ষতি জানতে পারি ব্যবসার। 2 নাম্বার উদ্দেশ্য কি? আর্থিক এই অধ্যায় করার পিছনে 2 নাম্বার উদ্দেশ্যই 2টা। 2 নাম্বার উদ্দেশ্য আর্থিক অবস্থার পরিমাণ জানা। কি? আর্থিক অবস্থার পরিমাণ জানা। আর্থিক অবস্থার পরিমাণ জানা। 1 নাম্বার উদ্দেশ্য ছিল আর্থিক ফলাফল জানা। 2 নাম্বার উদ্দেশ্য আর্থিক অবস্থার পরিমাণ জানা। আর্থিক অবস্থার পরিমাণ বলতে কি বোঝায়? ব্যবসার সম্পদ আর দায়, এই 2টা জিনিস এক সময় কি হবে? সমান হবে। আমরা পড়ছি না, সম্পদ সমান দায় যোগ কি? মালিকানা সত্ত্ব। এই সমীকরণটাকেই প্রুফ করা হয়। এই সমীকরণটাকেই প্রুফ করাটাই হচ্ছে কি? আর্থিক অবস্থার পরিমাণ জানা। মানে এক কথায় তোমার ব্যবসার সম্পদ কয় টাকা, তোমার ব্যবসার দায় কয় টাকা, তোমার ব্যবসার মালিক কয় টাকা পায়, এগুলি জানাটাকেই বলে কি জানা। তাহলে এক কথায় যদি জিজ্ঞাসা করে আর্থিক অবস্থার পরিমাণ বলতে আমরা কি বুঝি? সম্পদ দায়ের পরিমাণ। আর্থিক অবস্থার পরিমাণ বলতে আমরা কি বুঝি? সম্পদ দায়ের পরিমাণ। আর এই সম্পদ দায় জানার জন্য যে বিবরণী তৈরি করে তার নাম আর্থিক অবস্থার বিবরণী। ওইটার নাম কি? আর্থিক অবস্থার বিবরণী। পড়া খেয়াল করেন, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা ব্যবসার কি দেখাই? সম্পদ আর দায় দেখাই। আর সম্পদ দায়ের পরিমাণ জানাটাকে কি বলে? আর্থিক অবস্থার পরিমাণ জানা। তাহলে ব্যবসার আর্থিক অবস্থার পরিমাণ জানার জন্য কোন বিবরণী তৈরি করে? ব্যবসার আর্থিক ফলাফল জানার জন্য কোন বিবরণী তৈরি করে? কথা বুঝাইতে পারছি? তো আর্থিক অবস্থার বিবরণী ইংলিশে বলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? তাহলে আর্থিক বিবরণী করার পিছনে উদ্দেশ্য কয়টা? আর্থিক ফলাফল জানা, আর্থিক অবস্থার পরিমাণ জানা। আর্থিক ফলাফল মানে কি? নিট লাভ ক্ষতি জানা। লাভ ক্ষতি কেমনে বাইর করে? কোন জাতীয় আয় থেকে কোন? এই আয় ব্যয় বাদ দেয় যে বিবরণীর মধ্যে তার নাম কি? মানে এক কথায় আর্থিক ফলাফল জানার জন্য কোন বিবরণী করে? আর আর্থিক অবস্থার পরিমাণ জানা মানে কি জানা? সম্পদ দায়ের পরিমাণ জানা। আর সম্পদ আর দায় একটা সময় শেষে এই 2টা পাশ কি হয়? ব্যবসার সম্পদ যত টাকা, দায়ও তত টাকা হবে। একটা কথা বলে রাখি, এই মালিকানা সত্যটাও কিন্তু একটা দায়।
এটা জানেন? মালিকানা সত্ত্বটা কোন দায় আপনি বলেন তো? সিটি কলেজ, মালিকানা সত্ত্ব ব্যবসার কোন দায়? এটা মালিকের দায়, আন্তঃদায়। এটাকে কি দায় বলা হয়? আন্তঃদায়। আর এই শুধু দায়টাকে বলে বহি দায়। বহি মানে কি? বাইরের দায়। আর এই মালিক আমাদের প্রতিষ্ঠানের ভিতরের লোক, উনি আমাদের ভালো মন্দ বুঝে ব্যবসার সিদ্ধান্ত নেয় বিভিন্ন। বাইরের লোকেরা পাওনাদার কোনো সিদ্ধান্ত নেয়, ঋণদাতা কোনো সিদ্ধান্ত নেয়, বিনিয়োগকারী কোনো সিদ্ধান্ত নেয়, এনাদেরকে বলা হয় শুধু দায় বা বহি দায়। আর মালিক সিদ্ধান্ত নেয় ভিতরের লোক ভালো মন্দ বুঝে, এই জন্য তার দায়টাকে বলা হয় আন্তঃদায়। এটারই আরেক নাম কি? আর দোনোটার দায় হয়ে গেলে একটু দেখতে অন্যরকম লাগবে, লেগে এটারে আন্তঃদায় না লিখে কি নামে লেখে? মালিকানা সত্ত্ব। কিন্তু দোনোটাই দায়। যদি দোনোটার দায় নাই হইতো, দুইটার মাঝখানে কি থাকতো না? প্লাস থাকতো না। প্লাস আছে মানে দুইটার মাঝখানে একটা কি আছে? অবশ্যই এদের মধ্যে সম্পর্ক আছে। দোনোটা এক জিনিস দেখেই প্লাস দিছে, নাহলে দিত না। তাহলে আমরা বলতে পারি না এই পুরা পাশটাই কি পাশ? দায়। আর এই পুরা পাশটা কি? তাহলে সম্পদ আর দায়ের পরিমাণ জানা কি কি বলে? কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এখন আমাদের আসেন IAS 0 এতটুকু লেখা হয়েছে সবার। এখন আসেন নেক্সট টপিক, MCQ। IAS 01 এটার মিনিং কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাংলায় বলে আন্তর্জাতিক হিসাব মান। বাংলা কি বলে? আন্তর্জাতিক হিসাব মান। এইরকম পৃথিবীতে আন্তর্জাতিক হিসাব মান কয়টা আছে? 41টা। কয়টা? এর মধ্যে 01 মানে 1 নাম্বারটা দিয়া কোন বিবরণী তৈরি করে? অধ্যায়ের নাম কি? আর্থিক বিবরণী। তাহলে আর্থিক বিবরণী আন্তর্জাতিক হিসাব মান কত অনুযায়ী প্রস্তুত করা হয়? আপনি নগদ প্রবাহ বিবরণী করছেন কলেজে? নগদ প্রবাহ বিবরণী আন্তর্জাতিক হিসাব মান কত অনুযায়ী তৈরি করে বলেন তো? 7 অনুযায়ী। কথা বুঝাইতে পারছি? এরকম কিন্তু আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী আমরা ম্যাথ করি। তাহলে আর্থিক বিবরণীর ম্যাথটা করা হয় আন্তর্জাতিক হিসাব মান কত অনুযায়ী? 1 অনুযায়ী। এই আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী আর্থিক বিবরণী 5 ভাগে ভাগ করা হয়েছে। অনুযায়ী আর্থিক বিবরণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। বা আর্থিক বিবরণী 5 প্রকার। এখন আসেন প্রকারভেদ। এতক্ষণ পড়াইছি কাকে বলে, উদ্দেশ্য কি, এখন হলো প্রকারভেদ। আর্থিক বিবরণী 5 প্রকার। 1 আয় বিবরণী। 1 নাম্বার কি? আয় বিবরণী। আয় বিবরণীর কাজ কি সবাই? আয় থেকে ব্যয় বাদ দিয়া কি বাইর করা? নিট লাভ ক্ষতি। 2 নাম্বার মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীতে মালিকের কোন মূলধন বাইর করি? মালিকের সমাপনী মূলধন বাইর করি। আর আয় বিবরণীতে কি বাইর করি? নিট লাভ ক্ষতি বাইর করি। নিট লাভ বা ক্ষতি বাইর করি। পড়া বুঝতেছেন? মনোযোগ দিয়েন। 3 নাম্বার আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কি প্রুফ করি? একটা সমীকরণ প্রুফ করি। সমীকরণটা কি? সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। ওকে ফাইন। তাহলে আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী আর্থিক বিবরণী কয় প্রকার? 5 প্রকার। কয়টা গেল? 3টা। 4 নাম্বার কি? নগদ প্রবাহ বিবরণী। 5 নাম্বার গুরুত্বপূর্ণ নোট বা টিকা। টিকা, গুরুত্বপূর্ণ নোট বা টিকা। আচ্ছা, তাইলে আমরা দেখলাম যেটা আর্থিক বিবরণী কয় প্রকার? 5 প্রকার। এর মধ্যে তোমার ম্যাথ করতে হবে কয়টা দিয়া বলো? প্রথম 3টার ম্যাথ করতে হবে এই অধ্যায়ে। প্রথমটার নাম কি? আয় বিবরণী। যার আয় বিবরণীর উত্তর ভুল হবে তারপরে দোনোটার উত্তর কি হইব?
ভুল, মানে যার 1 নাম্বার স্টেপ ভুল তার 2 আর 3ও ভুল হবে। কথা শুনছেন মোতালেব? ওকে, তাইলে এবং প্রত্যেকটা বিবরণীর কি কাজ, এগুলির কি উত্তর বাইরে সেটা দিয়ে দিছে। যেমন আয় বিবরণীর কি উত্তর বাইরে, মালিকানা সত্ত্ব বিবরণীর কি উত্তর বাইরে, মালিকের কোন মূলধন বাইর করি, বছরের শেষের মূলধন। আর্থিক অবস্থার বিবরণীতে কি জানতে পারি আমরা, সম্পদ সমান যায় যোগ মালিকানা সত্ত্ব। প্রত্যেকটা জিনিস বুঝা গেছে। এখন বলেন ম্যাথ শুরু হবে কোনটা দিয়া? আয় বিবরণী। আজকের টপিকে আমাদের আয় বিবরণী। আসেন আয় বিবরণী নিয়ে কথা বুঝে, খাতা নেন। এগুলি কি লেখা শেষ হয়েছে সবার? ওকে, তাহলে আয় বিবরণী নিয়ে শুরু করতেছি। লিখেন খাতার উপরে আয় বিবরণী। বলো সিটি কলেজ, ধরন অনুযায়ী ব্যবসা কয় প্রকার, কি কি? ক্রয় বিক্রয়কারী। আচ্ছা, ধরন অনুযায়ী লিখেন, ধরন অনুযায়ী ব্যবসা 3 প্রকার। ধরন অনুযায়ী ব্যবসা কয় প্রকার? 3 প্রকার। 1, যেটা মোতালেব বলল, 1 নাম্বার সেবামূলক ব্যবসা। কি মূলক ব্যবসা? সেবামূলক ব্যবসা। 2, কেনা বেচামূলক বা যেটাকে আমরা বলি ক্রয় বিক্রয়কারী ব্যবসা। ক্রয় বিক্রয়কারী ব্যবসা। 3, উৎপাদনমূলক ব্যবসা। কি মূলক? উৎপাদনমূলক ব্যবসা। তাহলে ধরন অনুযায়ী ব্যবসা কয় প্রকার? 3 প্রকার। কি কি? সেবামূলক ব্যবসা, ক্রয় বিক্রয়কারী ব্যবসা বা কেনা বেচামূলক ব্যবসা, আরেকটা কি? উৎপাদনমূলক ব্যবসা। আচ্ছা, সেবামূলক ব্যবসায়ী কারা? যেমন আমরা শিক্ষক, কোচিং সেন্টার, এটা কি মূলক ব্যবসা? হসপিটাল কি মূলক ব্যবসা? ক্লিনিক। তারপরে স্কুল কলেজ সেবামূলক। তারপর সেলুন, ফ্যাক্সিলোডের দোকান, বিউটি পার্লার, এগুলি কি মূলক? রেস্টুরেন্ট, হোটেল সেবামূলক ব্যবসা। তারপরে যে অডিটর, ইঞ্জিনিয়ার, এগুলি সব কি মূলক ব্যবসা? সেবামূলক। উকিল, ডাক্তার সব সেবামূলক। এই সেবামূলক ব্যবসায়ীদের লাভ, আচ্ছা আমরা কি লাভ ক্ষতি জানতে চাই না আমাদের মাস শেষে যে আমাদের লাভ কত লস কত? তাহলে আমাদের কি আয় বিবরণী নাই? সেবা লাগো আয় বিবরণী নাই? অবশ্যই আছে। আবার যেমন মুদি দোকানদার, সে কি কোনো সেবা দেয় না, মাল কিনে না বিক্রি করে? ও হচ্ছে কোন ব্যবসায়ী? আমি কোন ব্যবসায়ী? সাপোজ মোতালেব বাসায় না কারখানার মধ্যে, বাসায় না আমি বাসার কথা বলি, কারখানায় কেক বানায় দোকানে আইনা কেক বিক্রি করে। তুমি কিনে আইনা বিক্রি করো কেক না বানায়া বিক্রি করো? তো যেই লোকে বানায়া বিক্রি করে কারখানার মধ্যে, তার অবশ্যই একটা কারখানা থাকবো। বাসায় না আমি বারবার কারখানার কথা বলতেছি। যেই লোকে কারখানায় মাল বানায়া তারপরে বিক্রি করে দোকানে, সে হচ্ছে কি মূলক? উৎপাদনমূলক ব্যবসায়ী। তাহলে উৎপাদনমূলক ব্যবসায়ীদের অঙ্কটা ওই যে মাসবি, তাদের একটা কি থাকবে? কারখানা থাকবে মাল বানানোর জন্য। কিন্তু ক্রয় বিক্রয়কারী যারা মাল কিনে এনে বিক্রি করে, এটা কোনো কিছু বানায় বিক্রি করে, এদের কোনো কারখানা আছে না? গোডাউন। এদের গোডাউন আছে। এরা ধরো আর 1-2 বস্তা চাল কিনতে যায়, দোকানদাররা না অনেক চাল একসাথে নিয়ে আসে, নিয়ে এসে কোথায় রাখে? এদের গোডাউন থাকে, কিন্তু এদের কারখানা থাকে না কোনো। কথা বুঝাইতে পারছে কিনা? এখন তাইলে বলেন, এই যে আয় বিবরণী, তাহলে ধরন অনুযায়ী ব্যবসা যদি 3 ধরনের হয়, তাহলে আয় বিবরণীও কয় ধরনের হইব? 3 ধরনের আয় বিবরণী হইব। আমাদের আয় বিবরণী আলাদা, আর নিচের এই 2 ব্যবসায়ীদের আয় বিবরণী আলাদা। এখন বলেন তো, এই 3 জন ব্যবসায়ীর মধ্যে কার ইনকাম সোর্স কম এবং ব্যয় সোর্সও কম? সেবামূলকদের। আমাদের যেমন কোচিং এর দিকে তাকান, আমাদের কোচিং এর খরচ কি? টিচারের বেতন, কারেন্ট বিল, কোচিং এর ভাড়া, বুয়ার বেতন, ক্লিনিং খরচ আছে কিছু, ওই যে ময়লা আলারে দেই, এগুলির কিছু খরচ টুকিটাকি। তারপরে মনিহারি খরচ, কাগজ কলম খাতা পেন্সিল, কারেন্ট বিল, এগুলি। আর আয় কি? ইনকাম সোর্স কি? আমাদের কয়েকটা ইনকাম সোর্স বলেন আপনারা। স্টুডেন্টদের থেকে আমরা কি পাই? বেতন। পরীক্ষা নিলে কি পাই? ফিস।
ভর্তি নিলে ভর্তির টাকা পাই, আমাদের ইনকাম সোর্স অল্প কিছু, কিন্তু আমাদের প্রধান ইনকামটা কি বলেন তো? আমাদের প্রধান ইনকামটা সেবা দেওয়া, স্টুডেন্ট পড়ানো। স্টুডেন্ট পড়ানো মানেই তো আমরা কি দিচ্ছি? সেবা দিচ্ছি। আমাদের মূল ইনকামটা কিন্তু সেবা থেকে আসে। এছাড়া আর কি থেকে আসতে পারে? সাপোজ আমার জমানো টাকা আমি কোথাও ইনভেস্ট করছি, কোনো ব্যাংকে জমা রাখছি, ওই জমা টাকার উপরে আমি কি পাইতে পারি? সুদ। আমাদের ইনকাম সোর্স কিন্তু অত বেশি না, আবার খরচের সোর্সও অত বেশি না, আমাদের আয় ব্যয়গুলি কম। এই জন্য আমাদের লাভ ক্ষতিটা খুব দ্রুত বের করা যায়। এই জন্য আমাদের লাভ ক্ষতিটা কয়টা ধাপে বের করা যায়? একটা ধাপে। তাইলে এই আয় বিবরণী দুই প্রকার। আয় বিবরণী কয় প্রকার? দুই প্রকার। এখানে এখন আমি আয় বিবরণীর সংজ্ঞা লিখতেছি। আয় বিবরণী দুই প্রকার। আয় বিবরণী দুই প্রকার। এক নাম্বার, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। এখন আরেকটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। এখন মাইশা, রসনারা কলেজ, উত্তর দেন তো। আয় বিবরণী দুই প্রকার, এক ধাপ বিশিষ্ট। এক ধাপ মানে একটা স্টেপে লাভ ক্ষতি বের হয়ে যাবে। কয়টা স্টেপে? একটা স্টেপ, জাস্ট আয় থেকে ব্যয় বাদ। এটা কাদের জন্য হইতে পারে? কাদের আয় ব্যয় কম, কাদেরটা বেশি ধাপ পার হওয়ার দরকার নাই? সেবামূলক ব্যবসায়ীদের, মানে আমাদের। তাইলে আমরা সেবামূলক ব্যবসায়ীদের জন্য কয় ধাপ বিশিষ্ট আয় বিবরণী করি? তাইলে এই এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী কোন ব্যবসায়ীদের জন্য? সেবামূলক ব্যবসায়ীদের জন্য। তাইলে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী কাদের জন্য? সেবামূলক ব্যবসায়ীদের জন্য। জাস্ট আয় থেকে ব্যয় বাদ, জাস্ট আয় থেকে ব্যয় বাদ দিলেই কোন লাভ চলে আসবে? ডাইরেক্ট নিট লাভ। আমাদের টার্গেট কিন্তু আয় বিবরণীর কোন লাভ বের করা? নিট লাভ। আমাদের নিট লাভ কয়টা ধাপে বের হয়? একটা ধাপে। কাদেরটা? সেবামূলকদের। আর এই যে বাকি যে দুইজন ছিল, ক্রয় বিক্রয়কারী আর কে? উৎপাদন। ওনাদের কিন্তু আয়ের সোর্স একটা না, ব্যয়ের সোর্স একটা না, অনেকগুলি। ওনাদের আয় ব্যয়ের কিন্তু প্রকারভেদ আছে। আমাদের আয় ব্যয়ের কোনো কি নাই? প্রকারভেদ নাই। আমি বারবার, ওনাদের আয় ব্যয়ের কি আছে? প্রকারভেদ। যেমন ওনাদের জন্য আয় কয় প্রকার? দুই প্রকার। প্রত্যক্ষ আয়, ব্যয় দুই প্রকার, প্রত্যক্ষ ব্যয়। কিন্তু আমাদের সেবামূলকদের এমন আয় ব্যয়ের কোনো কি নাই? প্রকারভেদ নাই। এই জন্য আমাদেরটা কয় ধাপ বিশিষ্ট। কিন্তু ওনাদেরটা যেহেতু প্রকারভেদ আছে, ওনাদের নিট লাভটা কি একটা ধাপে বের হবে না অনেকগুলি ধাপে? এই জন্য ওনাদেরটার নাম রাখছে কি? ওনাদের নিট লাভ বের হয় কয়টা ধাপে বলতে পারবেন? তিনটা ধাপে। প্রথমে মোট লাভ, পরে পরিচালন লাভ, পরে নিট লাভ। 9, 10 করছেন। কয়টা ধাপে নিট লাভ ক্ষতি বাইরে হয়? নিট লাভ কয়টা ধাপে বাইরে হয়? তিনটা ধাপে। এই জন্য নাম রাখছে কি ধাপ বিশিষ্ট। তাহলে এই বহু ধাপ বিশিষ্ট কাদের জন্য? ক্রয় বিক্রয়কারী ও উৎপাদনমূলক ব্যবসায়ীদের জন্য। পড়া বুঝছে কি বুঝেনি? তাইলে এখন স্যার আমরা তো এটাও বুঝে গেছি ওনাদেরটা কেন বহু ধাপ বিশিষ্ট হয়, ওনাদের আয় ব্যয় শ্রেণী বিভাগ আছে এই জন্য। তাহলে এখন বলেন কাদের আয় বিবরণী বড় হবে? এখন একদম লজিক্যাল উত্তর দেন। কাদের আয় বিবরণী বড় হবে? ক্রয় বিক্রয়কারীদের আয় বিবরণী বড় হবে। এই জন্য ওনাদের আয় বিবরণীটারে 9, 10 থেকে আপনারা ডাইকা আসতেন শুধু আয় বিবরণী না, বিশদ আয় বিবরণী। বিশদ মানে কি? বড়। কথা বুঝাইতে পারছি? তাহলে বিশদ আয় বিবরণী কি আমাদেরটা বিশদ, সেবালাগোটা বিশদ, না ক্রয় বিক্রয়কারীদেরটা বিশদ? কথা বুঝাইতে পারছি? তাহলে বিশদ শব্দটা লাগায় কোন আয় বিবরণীর বেলায়? ক্রয় বিক্রয়কারীদের আয় বিবরণীর বেলায়। এমনি শুধু এটার নাম আয় বিবরণী, শুধু বিবরণী, এটার নাম কি? আয় বিবরণী। তাহলে কয় প্রকার? দুই প্রকার। এক ধাপ বিশিষ্ট, এই বহু ধাপটার নামই হচ্ছে বিশদ আয় বিবরণী। কোনো কোশ্চেন আছে? তাহলে আমি এটা লিখে দিই, তাহলে ভিডিওতে সেভ থাকলো। বহু ধাপটার নামই কি? বিশদ আয় বিবরণী।
তাইলে এখন বলেন আমাদের পরীক্ষায় কোনটা আসবে? এখন মনোযোগ, সিটি কলেজ, রোশনারা কলেজ, আমাদের পরীক্ষায় এক ধাপ বিশিষ্টতা থেকে একটা দিবে আর্থিক বিবরণী, মানে সেবা লাগো কয়টা দিব, আর ক্রয় বিক্রয়কারীদের একটা। তবে ইদানিং দেখলাম ক্রয় বিক্রয় থেকেই দুইটা আসে, মাঝে মাঝে এমন কিছু বোর্ড পাবেন ক্রয় বিক্রয় থেকেই দুইটা আসে, সেবামূলক থেকে আসে নাই। তবে সেবামূলক থেকে আসার সম্ভাবনা যে নাই এটা বলা যাবে না। আপনি যদি লকডাউনের আগের ব্যাচ বোর্ডগুলি দেখেন, ওইগুলিতে প্রত্যেকটা বোর্ডেই একটা আসছে সেবামূলক থেকে, একটা আসছে ক্রয় বিক্রয়কারীদের থেকে। কথা শুনছেন আমার? তাহলে সেবামূলক কি স্কিপ করা যাবে? তবে এটা সহজ, এটা একটা স্টেপে লাভ ক্ষতি বের হয়। আচ্ছা, তাহলে স্যার এটা নিয়ে অলরেডি কিন্তু আমরা কয়েকদিন আলোচনা করছিলাম, আয় থেকে ব্যয় বাদ দিয়ে দেখাইছিলাম সেবামূলকদের। আপনারা আজকে শিখতে চাচ্ছেন ক্রয় বিক্রয়কারীদের। এখন বলেন ক্রয় বিক্রয়কারীদের আয় বিবরণীর কি আছে? প্রকারভেদ আছে। কি আছে? প্রকারভেদ আছে। তাহলে আসেন এখন আমরা বিশদ আয় বিবরণী বা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী শিখব। কোন ব্যবসায়ীদের? ক্রয় বিক্রয়কারীদের। ঠিক আছে, বিশদ আয় বিবরণী, ঠিক আছে, বা আয় বিবরণী লেখা পাশে বহুধাপ বিশিষ্ট লিখতে পারেন। এখন আর ব্র্যাকেটে বহুধাপ বিশিষ্ট লেখার দরকার নাই, কারণ পাশে কি লাগিয়ে নিছি, বিশদ মানি, এটা বহুধাপ বিশিষ্ট। এটা ক্রয় বিক্রয়কারীদের। এখন বলেন একজন ক্রয় বিক্রয়কারীর জন্য, যারা মাল কিনে এনে বিক্রি করে অথবা যারা মাল বানিয়ে বিক্রি করে, তাদের জন্য আমরা এখন আয় বিবরণী করব। আয় বিবরণীর মূল পড়া কি? আয় বিবরণীর কাজ কি? আয় বিবরণীর কি উত্তর বের করে? আয় বিবরণীর মাধ্যমে আমরা কি উত্তর বের করি? নিট লাভ ক্ষতি। লাভ ক্ষতি বের করার সূত্র কি? আয় থেকে ব্যয়বাদ। মানে এক কথা আয় বিবরণীর কাজ কি? আয় থেকে ব্যয়বাদ। তার মানে ওনাদের আয় ব্যয়ের প্রকারভেদ আছে। এই ক্রয় বিক্রয়কারী যারা মাল কিনে এনে বিক্রি করে, ওদের আয় ব্যয়ের কি আছে? প্রকারভেদ আছে। তাহলে প্রথমে জানতে হবে, যেহেতু সূত্র হচ্ছে আয় থেকে ব্যয়বাদ, প্রথমেই আমরা জানবো আয় কত প্রকার। তাহলে বলেন আজকের টপিক কি নিয়ে? বিশদায়। বিশদায় বিবরণী। আয় বিবরণীর কাজ কি? আয় থেকে ব্যয়বাদ। আচ্ছা, এখন তাহলে প্রথমেই আমরা জানবো আয় কত প্রকার। এটা কোন ব্যবসায়ীদের আয় বিবরণী করতেছি? ওদের আয় ব্যয়ের কি আছে? প্রকারভেদ আছে। তাহলে প্রথমে জানি আয় কত প্রকার। আয় দুই প্রকার। এক নাম্বার প্রত্যক্ষ আয়। এক নাম্বার কি? প্রত্যক্ষ আয়। দুই পরোক্ষ আয়। দুই নাম্বার কি? পরোক্ষ আয়। লিখে ফেলি, প্রত্যক্ষ আয়, পরোক্ষ আয়। লেখা শেষ এতটুকু। প্রত্যক্ষ আয়। আচ্ছা, এখন মোতালেব দিয়ে শুরু করি। মোতালেব, তোমার দোকান, তোমার, আচ্ছা ও ভালো কথা, মোতালেবদের তো দোকান আছে। মোতালেবদের বলেন তো, মোতালেব আপনার দোকানে আপনার আব্বু কি জিনিসপত্র বানিয়ে বিক্রি করে না কিনে এনে বিক্রি করে? হ্যাঁ, কিনে এনে বিক্রি করে। আচ্ছা, তাহলে আপনি উত্তর দেন, আপনার আব্বুর মূল ইনকাম সোর্সটা কি, বা আপনার আব্বুর প্রধান আয়ের উৎস কি? পণ্য বিক্রি করা। ওর আব্বুর কেনা বেচামূলক ব্যবসা। ওর আব্বু পণ্য কিনে আইনা কি করে? বিক্রি করে। তো ওর আব্বুর প্রধান ইনকাম সোর্সটাই কি? মাল বিক্রি করা। যেমন তোমার বাসার সামনের মুদি দোকান, ওদের মূল আয়ের উৎসটাই কি? মাল বিক্রি করা। মাল বিক্রি যদি বন্ধ হয়ে যায়, ব্যবসা পরিচালনা করতে পারবো? তাইলে আমরা বলতে পারি ব্যবসার প্রত্যক্ষ আয় কাকে বলে? আগে প্রথমে সংজ্ঞা দিই, প্রত্যক্ষ আয় কাকে বলে? যে আয় ব্যবসা পরিচালনার সাথে সরাসরি জড়িত। কি বলছি? যে আয় ব্যবসা পরিচালনার সাথে সরাসরি জড়িত। প্রত্যক্ষ শব্দের অর্থ কি? সরাসরি। তাকে প্রত্যক্ষ আয় বলে। তাইলে এই বিক্রয়ের টাকায় দিয়েই কিন্তু আপনার আব্বু ব্যবসাটা কি করে? পরিচালনা করে। তাহলে বিক্রয়টা আপনার আব্বুর কোন আয়? প্রত্যক্ষ আয়। তাহলে আমরা বলতে পারি ব্যবসার প্রত্যক্ষ আয় একটাই, সেটার নাম কি? বিক্রয়। কারো কোনো কোশ্চেন আছে? আর ভিডিওটা সেভ আছে, প্রত্যক্ষ আয়ের সংজ্ঞাটা লাগলে ভিডিও পিছে নিয়ে রিভাইন্ড করে আবার দেখতে পারবেন, লাগলে ওইটা তুলে নিয়েন বাসায় নিয়ে। তাহলে বিক্রয়। এখন তাহলে আমরা বলতে পারি স্যার বিক্রয়টা আমার ব্যবসার প্রত্যক্ষ আয়। তবে কেউ কেউ আদর করে বিক্রয়কে আরেকটা নামে ডাকে। কেউ কেউ বলে প্রত্যক্ষ পরিচালনায়। কি বলে? কারণ ওই যে বিক্রয়ের টাকা দিয়ে ব্যবসা কি করে? পরিচালনা করে।
বিক্রয়ের টাকা দিয়ে ব্যবসা কি করে? পরিচালনা করে। এই জন্য কেউ কেউ আদর করে বিক্রয়টাকে কি বলে? প্রত্যক্ষ আয় না ডাইকা প্রত্যক্ষ পরিচালনা, একই কথা দুইটা। তাহলে আসেন স্যার বুঝছি বিক্রয় হলো ব্যবসার প্রত্যক্ষ আয়, এখন এই বিক্রয়ের সাথে কিছু কাজ থাকে, আসেন কাজগুলি কি কি আমরা একটু দেখি। বিক্রয় থেকে 1 নাম্বার বিক্রয় ফেরত বাদ, 2 নাম্বার বিক্রয় বাট্টা বাদ। এখন এক কাজ করো, খাতার মধ্যে এই বিক্রয় ফেরত আর এই বিক্রয় বাট্টা এই দুইটার পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়া এইভাবে লিখে রাখো রেওয়া মিল। রেওয়া মিল মানে এই দুইটা কোথায় খুঁজবা? বাদ দেওয়ার সময় রেওয়া মিলে খুঁজবা, ঠিক আছে? তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ, বিক্রয় বাট্টা বাদ। তারপরে আসেন অলিখিত বিক্রয় থাকলে যোগ, অলিখিত বিক্রয় থাকলে যোগ। এরপর বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যোগ, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যোগ। এরপর বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য বাদ। তারপর মুনাফাবিহীন বিক্রয় বাদ, মুনাফাবিহীন বিক্রয় বাদ। আর সবার লাস্টে বাদ দিতে হয় বিক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট। বিক্রয় ভ্যাট বাদ দিচ্ছেন, দেখেন তো গণা দিয়া কয়টা হয়? 1 2 3 4 5 6 7টা। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ, বিক্রয় বাট্টা বাদ, অলিখিত বিক্রয় থাকলে যোগ, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন থাকলে যোগ, বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য বাদ, মুনাফাবিহীন বিক্রয় বাদ, লাস্টে কি বাদ? বিক্রয় ভ্যাট। কোনো কোশ্চেন আছে? এখন আমি একটু বলি, এই বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা এগুলি বিক্রয়কে কি করে? হ্রাস করে, তাই বাদ দিছি। স্যার এই দুটো আমরা 9 10-এও পাইছি। অলিখিত বিক্রয় কি? আচ্ছা অলিখিত জিনিসগুলি কই থাকে? সমন্বয়, এটা অঙ্ক করার সময় আমরা বলবো, নোট দিব, টেনশন নাই। অলিখিত বিক্রয় মানে বিক্রি করছেন, লিখতে ভুলে গেছেন, হিসাবের বইতে আপনার জাবেদা দিতে ভুলে গেছেন। লিখতে ভুলা মানে কোন বই থেকে লিখতে ভুলছেন? লেনদেন সর্বপ্রথম আমরা কোন বইতে লিখি? জাবেদা। তো লিখি নাই মানে কোন বই থেকে লেখা শুরু হয় নাই? জাবেদা থেকে। আমরা জাবেদা দেই নাই। তাহলে অলিখিত বিক্রয় যদি আমরা লিখতে যাই বা জাবেদা দেই, তাহলে বিক্রির পরিমাণ আগের থেকে বাড়বে না কমবে? বাড়বে। বিক্রি করছেন লেখেন নাই, এখন লিখতেছেন, তাহলে বিক্রি বাড়বো আগের চেয়ে, এই জন্য এটা যোগ। আবার আসেন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। আচ্ছা 99% পণ্য উত্তোলনের জাবেদা কি বলেন তো? আমি হাত দিয়ে বিক্রয় কথাটা রেখে রাখছি। উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। মালিক পণ্য উত্তোলন করলে পণ্য কমে যায়, ক্রয় ক্রেডিট করতেন, ধরে নিতেন মালিক পণ্যটা কোন দামে উঠাইছে, কিনা দামে। কিন্তু এখন মালিক কোন মূল্যে পণ্য উত্তোলন করছে? এখন মালিক বিক্রয় মূল্যে, যে আমি এখন কিনা দামে উঠাবো না, কোন মূল্যে উঠাবো। তাইলে যেমনি পণ্য তো উত্তোলন করছে, তো পণ্য উত্তোলনের জাবেদা কি বলেন? উত্তোলন ডেবিট। আর কোন মূল্যে উত্তোলন করছে? তাহলে বিক্রয় ক্রেডিট। তো এখন আপনারাই উত্তর দেন, বিক্রয় একটা আয়, আয় কখন ক্রেডিট হয়? যখন আয় বৃদ্ধি পায়, এই জন্য এটা যোগ হয়েছে। এই বিক্রয়, এটার কারণে বিক্রি বাড়ে, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে বিক্রয় কি পায়? বৃদ্ধি পায়, এই জন্য এটা যোগ। এরপরে আসেন, কিছু কোম্পানি আছে মার্কেটে নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে, যেমন ওষুধ। ওষুধের আমি একটা উদাহরণ দিই, সুন্দর। দেখবেন ঠান্ডা কাশি যাদের লাইগা থাকে, 2 দিন পরে পরে দেখবেন 1 মাস 2 মাস 3 মাস পরে পরে যদি ঠান্ডা লাগে, ধরেন কাশের সিরাপ আগে যেটা খাইছেন, দেখবেন ফার্মেসিতে গেলে নতুন আরেকটা দেয়, আগেরটা দেয় না। দেখছেন এরকম? তো বলে এইটা খাও, এটা খাইলে সুস্থ হয়ে যাবে, অথচ ওইটা কিন্তু আগের বার দেয়নি। আপনি কিন্তু ওইটা খুঁজতেছেন যে আঙ্কেল ওইটা ভালো, ওইটা খাইছে আর ভালো হয়ে গেছে, না এটাও ভালো, এটা নিয়ে যাও, এটা খাও। এখন কাশের ওষুধে কি রিয়েকশন হয় কোনো? শুধু একটু ঘুম আসে, রিয়েকশন তো হয় না কোনো। এটা ওনারা দিতেছে, মানুষের শরীরে চলতেছে, খাইতেছে, মানুষ ভালো হইতেছে। এখন আসলে এই যে নতুন নতুন কাশের সিরাপ যে কোম্পানিরা বের করে, ধরেন একটা নতুন কোম্পানি একটা নতুন
ওষুধ, কাশের ওষুধ লঞ্চ করছে। এখন দোকানদারের কাছে এটা চালাইবো কে? দোকানদার। পাবলিকের কাছে বেচবো কে? দোকানদার। তো কোম্পানি দোকানদারের কাছে নিয়ে আসছে যে ভাই আপনি ওষুধটা রাখেন, এটা বিক্রি করেন। আর দোকানদার স্বাভাবিক বলবো ভাই আপনার এই প্রোডাক্টটা চলবো না, এই প্রোডাক্টটা নতুন, পাবলিক কিনবো না, আমি শুধু শুধু এই মাল রাইখা পরে তো এই মাল দোকানে পড়ে থাকবো, বিক্রি হইব না। কথা বুঝতেছেন কিনা? তখন আপনি কোম্পানির তরফ থেকে একটা অফার দেয় ওই দোকানদারে যে ভাই একটা কাজ করেন, আমি আপনার 1 ডজন ওষুধ দিয়া যাই, আপনি বিক্রি কইরা কইরা টাকা দিয়েন। এখন টাকা দেওয়া লাগবে না, আপনি বিক্রি কইরা কইরা বিক্রি করতে পারলে টাকা দিয়েন, আর না বিক্রি করতে পারলে ফেরত দিয়ে দিয়েন। তখন কি আর দোকানদার মানা করবো মাল রাখতে? তখন কবে ঠিক আছে তাহলে এক ডজন দিয়া যান, 1 ডজন দিয়া যান, সমস্যা নাই, হয় বিক্রি করবো নাইলে ফেরত নিব। কোম্পানি বিক্রি করতে পারলে টাকা দিব, আর না বিক্রি করতে পারলে ফেরত নিয়ে যাইব। তাইলে এইটারে প্রতিষ্ঠান এক ধরনের বিক্রয় ফেরতই ধরে নেয়। এটারে কি ধরে নেয়? বিক্রয় ফেরত। তাহলে এটার নাম দিছে বিক্রয় বা কি শর্তে? ফেরত শর্তে পণ্য পাঠাইছে, এটা এক ধরনের কি ধরে? বিক্রয় ফেরতই ধরে। তো বিক্রয় ফেরত বিক্রয়কে কি করে? হ্রাস করে। এরপর আরেকটা আছে মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয় মানে কি? লাভ ছাড়া মাল বিক্রি করছে। এই মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদা কি? বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। একটু খেয়াল করেন, বিক্রয় একটা কি হিসাব? আয়। আয় কখন ডেবিট হয়? যখন আয় হ্রাস পায়। ক্রয় একটা কি হিসাব? ব্যয় কখন ক্রেডিট হয়? যখন ব্যয় হ্রাস পায়। না, হ্রাস। ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট হয়, আর আর আয় হ্রাস পাইলে কি হয়? ডেবিট হয়। মানে এই জাবেদার মাধ্যমে আয়ও হ্রাস পাইছে, ব্যয়ও হ্রাস পাইছে। মনে রাখবেন, মুনাফাবিহীন বিক্রয় যদি অঙ্কের মধ্যে পান সমন্বয়ে, তাহলে এটা বিক্রয় থেকেও বাদ দিবেন, ক্রয় থেকেও বাদ দিবেন। এটা আয়কেও হ্রাস করে, ব্যয়কেও হ্রাস করে। তাহলে মুনাফাবিহীন বিক্রয় জাবেদা বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট। এটা আয়কেও হ্রাস করে, ব্যয়কেও হ্রাস করে। আর সবকিছু যোগ বিয়োগ দেওয়ার পরে লাস্টে কি? বিক্রয় ভ্যাট। আচ্ছা, ভ্যাট কার? আচ্ছা, বিক্রি করার সময় মানুষের থেকে কি আদায় করছেন? ভ্যাট। ভ্যাট কার জন্য আদায় করছেন? নিজের জন্য না সরকারের জন্য? এই ভ্যাটের টাকা কি আপনি আপনার বিক্রির টাকার সাথে রাখতে পারবেন, না সরকারের দিয়ে দিতে হইব? তো যেটা দিয়ে দিতে হইব বিক্রয় থেকে, তাহলে এটা কি বিক্রয়ের সাথে রাখবো না আলাদা করে ফেলাবো? এই জন্য বিক্রয় ভ্যাটও কি করতে হয়? বাদ দিতে হয়। আমি কি টোটাল বিক্রয় ধরবো, না আমার নিট বিক্রয় দরকার? এই সব যোগ বিয়োগ করলে আমার কোন বিক্রয় বের হবে? এখন আপনারা এই উত্তর দেন। নিট বিক্রয়। নিট শব্দের, নিট একটা ইংরেজি শব্দ, বাংলায় বলে প্রকৃত বা আসল। প্রকৃত বা আসল। তাহলে আমার আসল বিক্রয় জানার জন্য এটা কি ভ্যাট সহ বিক্রয় রাখা যাবে, না ভ্যাটটা আলাদা করে ফেলতে হবে? কারণ ভ্যাট আমাদের টাকা না, ভ্যাট সরকারের টাকা, ওটা আলাদা করে ফেলতে হবে, ওটা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে নিট বিক্রয়। তাহলে আমরা বলতে পারি, এখন যদি আপনারা আমি এমসিকিউ জিজ্ঞাসা করি বা আপনারা যদি একটা সিকিউ জিজ্ঞাসা করি যে ব্যবসার আয় কত প্রকার, আপনি উত্তর দিবেন আয় 2 প্রকার, প্রত্যক্ষ আয়। এরপর জিজ্ঞাসা করবো প্রত্যক্ষ আয় কোনটা, আপনি বলবেন প্রত্যক্ষ আয় একটাই, সেটার নাম কি? শুধু বিক্রয় বলবেন না, নিট বিক্রয় বলবেন ডাইরেক্ট, যে ব্যবসার প্রত্যক্ষ আয় একটাই, সেটার নাম কি? তখন আমি আবার জিজ্ঞাসা করবো যে নিট বিক্রয় কেমনে বাইর করো, তখন আপনি এটা বলবেন যে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ, বিক্রয় বারটা বাদ, এগুলো। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস, একটা মজার জিনিস, আমি যে একটু আগে একটা জিনিস দেখাইলাম যে বিক্রয় ফেরত আর বিক্রয় বার্তা, এই দুইটা বাদ দিতে, এই দুইটা খুঁজতে বলছে কোথায় প্রথমে? এগুলি কিন্তু সমন্বয় থাকতে পারে, কিন্তু আগে কোথায় খুঁজবেন? রেও মিলে। আর বাকি যেইগুলি, এগুলিকে আমি রেও মিলে খুঁজতে বলছি, তার মানে এগুলি, এই নিচের গুলি সবই কই থাকবো? সমন্বয়। এগুলি রেও মিলে থাকে না। পড়ার কোনো কোশ্চেন আছে? তাহলে আয় কত প্রকার গেল? 2 প্রকার। 1 প্রকার শেষ করলাম, প্রত্যক্ষ আয়। এবার কোন আয়? পরোক্ষ আয়। আসেন এবার পরোক্ষ। পরোক্ষ আয় আবার 2 প্রকার। সবাই মনোযোগ। পরোক্ষ আয় কয় প্রকার? 2 প্রকার। কি কি মনে আছে কারো? পরোক্ষ পরিচালনায়। পরোক্ষ কি আয়? পরোক্ষ পরিচালনায়। আরেকটা হচ্ছে পরোক্ষ অপরিচালন, বা যেটার আপনারা 9 10-এ ডাইকে আসছেন অন্যান্য আয়। পরোক্ষ অপরিচালনায় বা অন্যান্য আয়। তাহলে পরোক্ষ আয় কয় প্রকার? 2 প্রকার। পরোক্ষ পরিচালনায়, পরোক্ষ অপরিচালনায়। কোন কোশ্চেন এই পর্যন্ত? এখন পরোক্ষ পরিচালনায় কয়টা? পরোক্ষ পরিচালনায় 5টা। লেখা ফেলাও।
প্রাপ্ত কমিশন। 1 নাম্বার প্রাপ্ত কমিশন। 2 প্রাপ্ত বাট্টা। 3 চালানি কারবারের মুনাফা। চালানি কারবারের মুনাফা। 4 পাওনাদার বাট্টা সঞ্চিতি। পাওনাদার বাট্টা সঞ্চিতি। এরপরেরটা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। লেখা ভালো। পরোক্ষ পরিচালনায় 5টা। প্রাপ্ত মুখস্থ করে ফেলো। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, চালানি কারবারের মুনাফা, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, পাওনাদার বাট্টা সঞ্চিতি। শেষ। তাইলে পরোক্ষ আয় কয় প্রকার? পরোক্ষ আয় কয় প্রকার? পরোক্ষ পরিচালন। পরিচালন শেষ। এবার কি? আজকে তুই আয় পর্যন্তই দেখাই, নেক্সট ক্লাসে বেয়ে দেখাই তাহলে, ঠিক আছে? আসেন এবার পরোক্ষ, এগুলো একটু বক্স করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। পরোক্ষ অপরিচালনায় কোনগুলি? আসেন নোট করি। বিসমিল্লাতে 9, 10 যেগুলি পড়ছে এগুলি আগে লেখা ফেলাই, পরে নতুনগুলি। বিনিয়োগের সুদ। আরেকটা কথা মনে রাখবা মাইশা, সুদ কখনো পরিচালন হয় না, সুদ অলওয়েজ অপরিচালন। সেটা আয়ও হইতে পারে, ব্যয়ও হইতে পারে, কিন্তু সুদ অলওয়েজ অপরিচালন, সুদ কখনো পরিচালন হয় না। তাহলে বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ। এই কিছু সুদ আছে আমরা পাই, আবার কিছু সুদ আছে আমরা দেই। যেই সুদ পাই এই সুদ আয়ের সুদ, আর যেই সুদ দেই ওই সুদ ব্যয়ের সুদ। আমরা এখন কোন সুদ শিখতেছি? আয়ের সুদ। এই আরেকটা কথা, আয়ের সুদ কোনগুলি স্যার আমি বুঝবো কেমনে? এটার জন্য একটা ছোট্ট নোট আছে, যদি ভালো লাগে তো অন্য পেজে লিখে নিয়েন। সম্পদের উপর সুদ পাই, দায়ের উপর সুদ দেই। কি বলছি? যেমন আপনি বলেন তো, আমি একটু হাত দিয়ে ঢাকা রাখি, বিনিয়োগ কোন হিসাব? তাহলে বিনিয়োগের সুদ কি? পাবো না দিব? ওই যে সম্পদের সুদ পাই। তারপরে ব্যাংকের জমা টাকা সম্পদ না দায়? সম্পদ। তাহলে সম্পদের উপর সুদ পাই না দেই? পাই। তাহলে আমি নোটটা কি দিলাম? সম্পদের উপর সুদ পাই, দায়ের উপর সুদ দেই। তাহলে এগুলি হচ্ছে সম্পদ, এগুলির উপরে আমরা সুদ পাই। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর তাহলে যেই সুদ পাই এগুলি আয়ের সুদ না ব্যয়ের সুদ? আয়ের সুদ। তাহলে বুঝছেন এগুলি কিভাবে আয়ের সুদ? এগুলি সম্পদ, সম্পদের উপরে আমরা সুদ পাই, এগুলি আয়ের সুদ। এরপরে প্রদত্ত ঋণের সুদ। সরকারি বন্ডের সুদ। সরকারি বন্ডের সুদ। উত্তোলনের সুদ। এটার পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন গড়ে 6 মাস। গড়ে কয় মাস? 6 মাস। হুম, 6 নম্বরে লেখেন সুদ আয়। সুদ আয় কয়টা গেল? 6টা। এই সুদ আছে 6টা। এরপর হচ্ছে প্রাপ্ত 2টা। প্রাপ্ত লভ্যাংশ। কেউ বলে লভ্যাংশ আয়, একই কথা, লভ্যাংশ আয়। 8 নাম্বার বাড়ি ভাড়া আয়, বা কেউ বলে উপভাড়া। উপভাড়া বা বাড়ি ভাড়া আয়, বা কেউ বলে প্রাপ্ত ভাড়া। এক কাজ করি, দাঁড়া, প্রাপ্ত ভাড়াটা আগে লেখার দরকার ছিল। ওরে এটা আবার নইরা জায়গা, দাঁড়াও তাহলে লিখে দিই, থাক। প্রাপ্ত ভাড়া। আচ্ছা, কয়টা গেল?
8টা। 9 নাম্বার 9 10-এ পড়ছো শিক্ষানবিশ স্যালামি। স্যালামি একটা আয়না ব্যাগ আর ভাতা ব্যয়, গুড। এরপরে পড়ছিলা স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, এগুলি সব অপরিচালনায় বা আদার্স ইনকাম বা অন্যান্য আয়। 9 10-এ কি নামে পড়তা? অন্যান্য আয়, একই কথা, অপরিচালনায় অন্যান্য আয়, ঠিক আছে। কয়টা গেল? 10টা। এরপরে শেয়ার হস্তান্তর ফি, তারপরে হচ্ছে 12 অনাদায়ী পাওনা আদায়। এই মাইশা 6 অধ্যায় কিন্তু এই ওয়ার্ডটা তুমি শুনছো, মারা টাকা আদায় করছে, মনে আছে? এই মারা টাকা আদায়টা অপরিচালনায় বা অন্যান্য আয় ধরবা। আর লাস্ট 13 নাম্বার বিবিধ আয়, শেষ। তাইলে আমরা দেখতে পাচ্ছি আমরা আয় টোটাল কয়টা পাইছি? অপরিচালনায় 13টা, ঠিক আছে। বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, প্রদত্ত ঋণের সুদ, সরকারি বন্ডের সুদ, উত্তোলনের সুদ, সুদ আর প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত ভাড়া, শিক্ষানবিশ সালামি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, শেয়ার হস্তান্তর ফি, অনাদায়ী পাওনা আদায়, বিবিধ আয়। কোনো কোশ্চেন আছে আর? ওকে, তাইলে আজকে আমাদের আয়ের টপিক শেষ। আয় দুই প্রকার, প্রত্যক্ষ আয়, পরোক্ষ আয়। পরোক্ষ আয় আবার দুই প্রকার, পরোক্ষ পরিচালন, অপরিচালন। প্রত্যক্ষ আয় কয়টা ব্যবসায়? তাহলে আমরা যদি একটু সামারি করি ক্লাসটাকে, ব্যবসার প্রত্যক্ষ আয় কয়টা? তাইলে একটা, সেটার নাম কি? নিট বিক্রয়। নিট বিক্রয়কে আবার কেউ কেউ বলে প্রত্যক্ষ কি আয়, কারণ এই টাকা দিয়ে, বিক্রয় টাকা দিয়ে ব্যবসা কি করে? পরিচালনা করে। তার নিট বিক্রয় কেমনে বের করে সেটাও দেখাই দিলাম। এরপর আসেন পরোক্ষ আয়। পরোক্ষ আয় মানে যেগুলি ব্যবসায় পরিচালনায় সরাসরি জড়িত না। তাইলে পরোক্ষ আয় আবার দুই প্রকার, পরোক্ষ পরিচালন। পরিচালন কয়টা? প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা, চালানি কারবারে মুনাফা, পাওনাদার বার্তা সঞ্চিতি, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি। আর অন্যান্য আয় বা অপরিচালনায় যেগুলি ব্যবসা পরিচালনায় কোনো কাজে আসে না, এগুলি মানে অপরিচালন হিসাবে বিবেচনা করা হয়। এই অপরিচালনায় কয়টা? হ্যাঁ, এই যে প্রাপ্ত কমিশন অপরিচালনায়, পরোক্ষ পরিচালনায়। হ্যাঁ, এটা পরোক্ষ পরিচালনায়। 9 10 ওটা অন্যান্য আয়ের ভিতরে লেখা। 9 10-এর বই এই বছর এসে কারেকশন হয়েছে অনেক কিছু, কথা বুঝাইতে পারছি? আপনি বই খুললে দেখতে পারবেন এগুলি আগে কারেকশন হয় নাই 12 বছরে। যেমন 9 10-এর তো এই নামে কোনো কিছুই নাই বইতে, আপনি দেখেন। কথা বুঝাইতে পারছি? তো যাই হোক, তো পরোক্ষ অপরিচালন দিছি কয়টা? প্রায় 13টা। এগুলি সবগুলি A to Z যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনার আয় নিয়ে আর কোনো ভেজাল নেই। তাহলে নেক্সট ক্লাসে আমরা ব্যয় শিখাবো না আজকে ব্যয় শিখবেন? আজকেই ব্যয় শিখিয়ে দিব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এগুলি পড়া থাকবে।